কোথায়? একদম 56 বছর বয়সে এসে যারা এখনো 15 বছর 17 বছর চাকরি করলেন, তাদের চাকরিটা সুরক্ষা করার জন্য, তারা যাতে সুরক্ষিত থাকতে পারেন তার জন্য যারা বলছেন যে আন্দোলনে নেমেছে কোটি কত 500 শিক্ষক গণকনভেনশনের হাত ধরে, তারা যাতে সুরক্ষিত থাকেন, মামা ভাগ্যের ছুটি যাতে সুরক্ষিত হন, সেই কারণে আমরা কারোর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছি না। আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের কথাই বলছি। এখানে একজন বিশিষ্ট জন বলেছেন, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। আমার এই কথাটা খুব কানে বেঁচেছে, এতটাই বেঁচেছে যে আমি আর থাকতে পারলাম না। কি মুক্তি আমরা পেয়েছি, কি মুক্তি আমরা চাইছি। আজকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উনি বললেন সুপ্রিম কোর্টে যাওয়ার কথা, আদালতে যাওয়ার কথা। আমরা 2004 সালে 5 সালে যখন জানতে পারলাম আমাদের চাকরিটা 2005 এপ্রিলে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কোর্টে আলনা খাতুন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এর মধ্যেই আমরা যেখানে মানে করতাম, কাজ করতাম, সেই সমস্ত জায়গাগুলো থেকে যারা সরেছে এই শিক্ষকতার মতো মহান পেশাকে ব্রত হিসেবে নিয়েছিলাম, তাদের মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়েছে। লড়াই করেছে, সেই লড়াইয়ের সাক্ষ্য বক্তা হাইকোর্ট করেছে। আপনারা জানেন অনেক এ পর্যন্ত যে লড়াই আন্দোলন, মাঠের আন্দোলন, আদালতের আন্দোলন, যাই বলুন না কেন, সবটাই কিন্তু আন্দোলনের মাধ্যমে এসছে। কোনটাই ধরার মধ্যে দিয়ে আসেনি, তাৎকিন্যের মতো দিয়ে আসেনি। অধিকার আদায় করে নিতে হয়, তাই আমরা অধিকার আদায় করে নিয়েছি এবং নেবার চেষ্টা করছি। এই সমস্ত অধিকারগুলো একত্রিত করে যেটা এসেছে বর্তমানে, যে দলটা 500 শিক্ষকদের এবং শিক্ষার যে ধারাবাহিক আক্রমণ শিক্ষার উপরে, সেটা শুধু 500 শিক্ষকের উপর আক্রমণ এসেছে এমনটা নয়। আপনারা জানেন 2020 বিশ্বকাপ খেলা হয়, এখানে কিন্তু ভারতবর্ষ এক গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট 2020 খেলা খেলছে, ক্রিকেট খেলছে না, ক্রিকেট খেলছে না, খেলা হবে অনেক শুনেছেন। সেই খেলা আপনার বাচ্চারা, আপনার প্রতিবেশী বাচ্চারা শিক্ষা পাবে কি পাবে না, তাই নিয়ে খেলা হবে, তাই নিয়ে সংশয় করবে। এডুকেশন পলিসি তৈরি করা হচ্ছে। এই 2020 বদলে আমরা দেখেছি ওই এত বড় এটা মহাবিদ্যালয় কোনোদিন বের করতে পারবেন না, কোন শিক্ষাবিদ বিচারক বের করতে পারবেন না। সদর মাস্টারমশাই এখানে রয়েছেন, ওই পাঠ্যক্রমকে, ওই পুঁথিতে শুধুমাত্র স্কুলের কথা বলা নেই, শুধুমাত্র শিক্ষকের কথা বলা নেই। স্কুলটা হবে, ইনস্টিটিউশনটা হবে কি ইনস্টিটিউশন সেন্টার, টিচার হবে ফ্যাসিলিটার, আর ফ্যাসিলিটি আবেদন করবে ছাত্ররা। কি ফ্যাসিলিটি আবেদন করবে সেটা পড়া বাহুল করছে, সেটা বলার অপেক্ষা রাখে না। সুতরাং শিক্ষা সর্বস্তরে আক্রান্ত। সেমিস্টার কোথায় চালু হচ্ছে, চালু হয়ে গেছে, আগামী বছর থেকে হবে না, সেখানে মাধ্যমিক দেবে যে সেমিস্টার পদ্ধতি দেওয়া হবে এবং একইভাবে তার ধারাবাহিকতা, তার আগে নতুন করে একদম ক্লাস 1 থেকে চালু হতে যাচ্ছে এই সিস্টেম, যেটা কোনো রকম কোনো জায়গা থাকবে না। তার জন্য যারা লড়াই করছেন মনে করছেন যে আমরা শুধুমাত্র আমাদের দলটা বেতনটা বেড়ে গেলেই আমাদের আন্দোলন সফল, তা কিন্তু নয় বন্ধু, এটা বড় কষ্টের বিষয়। এই জায়গায় থেকে দাঁড়িয়ে আমরা যেটাকে বলবো যে মাস্টারমশাইরা যখন আন্দোলন করলেন, আন্দোলনমুখী হলেন, আন্দোলন সারা জীবনই আন্দোলন করতে হয়, প্রতিনিয়ত কোনো সরকার ভালোভাবে কিছু দেন না, আমাদের কিন্তু দেবেন না, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে আমরা আমাদের বলা হয় আমাদের বিশ্বটা নির্ভর।
এই চিত্রঘোড়াটি দিয়েই আমাদের এই গণকনভেনশন। গণকনভেনশন কি আমাদের বেতন বেড়ে যাবে? না বন্ধু, আমাদের বেতন বাড়বে না, আপনাদের বাড়বে। আপনাদের দরবার অনেক বেড়ে গেছে। আপনারা বারবার করে বলছেন এই গণকনভেনশন কি বেতন বাড়তে পারে? পারে না। এই গণকনভেনশন আপনাদেরকে আপনাদের দাবি দেওয়া আদায় করতে পারে? পারে না। কিন্তু এই গণকনভেনশনে একটি জিনিস করতে পারে, জনগণের কাছে আমাদেরকে পৌঁছে দিতে পারে। আর এখান করার জন্য আমরা স্যার বিকাশ মহাশয়কে রেখেছি, আমরা জাতীয় গান্ধীকে রেখেছি, আমরা রেখেছি মানবাধিকার সংগঠন থেকে রেখেছি, আমরা স্টুডেন্ট অর্গানাইজেশনকে রেখেছি। এই কারণেই তার মেধাদের প্রয়োজন। এনাদেরকে যদি জনগণের মধ্যে যদি শিক্ষকদের এই তাহলে হবে না। শিক্ষার্থীর ধন্য দরকার এটাকে পৌঁছে দিতে না পারি, তাহলে আমাদের সফল হবে না, হবে বলে মনে করি না। বসে আছেন আজকে আজকে যারা ভাবছেন যে এই ফলে একটা বিশেষ একটা সাংকেতিক শব্দ বন্ধন জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ, ক্ষতি হয়ে গেছে, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। নতুন করে ক্ষতি হওয়ার কিছু নেই, নতুন করে ক্ষতি হওয়ার কিছু নেই। এই কারণে বলছি আমাদের যা কিছু পাওয়ার ছিল সব হারিয়ে গেছে। সুতরাং আমাদের আর কিছু হারতে বাধ্য, মানে আমরা বাধ্য নই, হারতে বাধ্য নই। আমরা পাবো, আমরা পেয়েছি, আমরা পেয়েছি আন্দোলন করার জন্য, গণ আন্দোলন করার জন্য। একটা সময় আওয়াজ তুলেছিল, এই গণতন্ত্রের আওয়াজ তুলেছিল, ইংরেজিও বলেছিল যে ন্যায় সঙ্গত গণ আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ চলবে না এবং কোন রকম ভাবে পুলিশকে সেই আন্দোলনকে একেবারে বাহিনীকে তুলে দেওয়া যাবে না, এটা বলেছিল এই বামপন্থীদের মধ্য থেকে বলেছিল। আমরা সেটাই বলছি, আপনি কত বড় বামপন্থী, 2011 সালে ক্ষমতায় এসেছেন, আপনার মনে করেই বলেছেন আমার থেকে বড় বামপন্থী আর কেউ নেই পশ্চিমবঙ্গে, 20 জন সব থেকে বড় বামপন্থী। মাস্টারমশাইরা যখন বিয়ের আন্দোলন করছেন, তারা যখন ধর্মঘট করছেন, তখন আমরা বলেছিলাম মাস্টারমশাই আপনারা একটু আমাদের কথা একটু স্মরণ করবেন, আমাদের কথা একটু ভাববেন, জুনিয়রদের কথা ভাববেন। আমরা সবসময় জুনিয়র, 21 বছর চাকরি করছে, আমরা জুনিয়র হয়েছি, জুনিয়র থেকে আমরা সিনিয়র হতে পারলাম না। আপনারা দেখেছেন সেখানে কিন্তু সিনিয়র ডাক্তার কি করেছিলেন, আপনারা পেন ডাউন করছেন, করুন, আপত্তি নেই। সেখানে আমরাও সঙ্গে সামিল হয়েছি। আপনাদের সংগঠনের মাধ্যমে আমরা বলবো আমরা যে আগামী 22 সরকারকে দিচ্ছি, আমাদের কনভেনশন দিয়েছে, দেওয়ার কথা বলেছে, ঘোষণা করেছে, আমরা ঘোষণা করেছি। সেই 22 পর্যন্ত চলবে আমাদের শিক্ষা এবং শিক্ষকদের উপর থাকে, অর্থনৈতিক এবং সামাজিক রাষ্ট্রমন্ত্রী লোক থাকে, তারা এটা চলতেই থাকে। তাহলে কিন্তু আমরা এই থেকে স্কুলকে অর্থায়ন করার চেষ্টা করবো। মাস্টারমশাই কাইন্ডলি আপনাদের কাছে অনুরোধ করছে, আমরা আপনাদের জুনিয়র ডাক্তাররা যেমন সিনিয়র ডাক্তারদের সাহায্য করেছিল, আমরা আশা করবো আপনাদের কাছে এখানে কামড়ি বলে গেলেন যে আপনারা আদালতে স্বর্ণপন্ন হতে পারেন। এই জাতীয় কামড়ি কাছে আমি বলতাম হয়েছে যে আজকে আদালত বিচারপতি ঘরকে 15 কোটি টাকা বেরোচ্ছে। আমি বলবো না সব বিচারপতি এইরকম ধুলোগুলির সঙ্গে যুক্ত, তাদের মধ্যে একটা স্মৃতি ব্যবহার করেছে। সব বিচারপতি মন্ত্রীদের মধ্যেও একটা ভালো বিচারপতি আছে, যাদের মানবিক মূল্যবোধ দেখতে দেখেই আমাদের মনটা করে যায়। আমার দেখা অনেক যাত্রী আছে, আমার এই 56 বছর বয়সে অনেকটাই দেখেছি। আমরা এই সরকারকে আশা করিনি, আপনি অবাক বলবেন যেখানে অনেক সাংবাদিক বলছেন দেখাবেন এই মোবাইল আমি বলছি যে রাষ্ট্রীয় প্রকল্প দপ্তর এই রক্ত ঘুঘু একটা সময় জন্মদিনের মধ্যে রক্ত ঘুঘু থেকে দিতে হবে, তা আমার ছিল এই সর্বসুন্দর মিশন হচ্ছে একটা সোনার ডিম পাড়া হাঁস। এখান থেকে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। সোনার ডিম পাড়া হাঁস বলছেন কেন? তাহলে আপনাদের কেন বেতনটা রয়েছে? সর্বশিক্ষা হচ্ছে এমন একটা শিক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, অবস্বাস্থ্য, যাবতীয় যা কিছু এর মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে। এর মধ্যে শিক্ষা সাথী দেখবেন, আপনি দেখতে পাচ্ছেন, এর মধ্যে স্বাস্থ্য সাথী দেখতে পাচ্ছেন, এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কি ওই যে সবুজ সাথী, যে ঘুষ প্রকল্প, ঘুষ দিতে হবে, ঘুষ দিতে হবে। এর মধ্যে প্রকল্প, এর মধ্যে রয়েছে যে আমি স্বার্থ করে আসছি,
এই ছাত্রবর্গ আছে যে স্কুল আমি 100 ভাষায় বলছি যে ড্রেসগুলো ওখানে দেওয়া হয় এখানে আছেন অনেকে বলবো ওই ড্রেসগুলো কোন ছাত্র করতে পারে না, পারার কথা না, পারার কথা না, কারো পাঞ্জাবি হচ্ছে, কারো বোরখা হচ্ছে, কারো বা আরো কিছু করতেই পারছেন না, না করার মতো পরিধান যোগ্য পরিধান যোগ্য হয় এইরকম। এটা একটা বললাম উনি বলছেন রাজপথ থেকে নয়, বিদেশ থেকে তিনি অনেক স্ত্রী নিয়ে আসছেন। খুব গৌরবের বিষয়, অহংকারের বিষয়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গা থেকে গৌরবের বিভিন্ন পদক নিয়ে আসছেন, এটা আমাদের গর্বের বিষয়। আর এই দায়িত্বটা পালন করতে জানেন অপালনের মতো এর মধ্যে ভয়ঙ্কর একটা বিপক্ষের তৃপ্তি রয়েছে, ভয়ঙ্কর বিপক্ষের তৃপ্তি। আপনি জানেন ভিটামিন দিয়ে প্রত্যেকটা জায়গায় এরকম পশ্চিমবঙ্গের আমরা এই গণতন্ত্রের প্রয়োজন এই কারণে বলছিলাম যে আমরা একেবারে ক্ষুধার্ত নয়, আমরা ক্ষুধার্ত নই, আমরা বেশ ভালো আছি। উনি বলছেন বিধানসভায় বলছেন, কিন্তু যখন আপনি বলছেন যে আমরা শিক্ষক ছাত্র অনুপাতে 500 শিক্ষক নিয়মটাকে বৈধতা দিয়েছিলাম, তাহলে শিক্ষক ছাত্র অনুপাত যদি আপনি দেখে থাকেন তাহলে ওয়াই নট 500 শিক্ষকরা কেন বেতনটা পাবে না, বেতনটা পাবে না, বেতন ভাতা কেন পাবে? আপনারা দেখে থাকবেন, আপনারা যে অনানিয়মটা দেখেন, সেই অনানিয়মটার মধ্যে 120 টাকা, 110 টাকা এবং 130 টাকা আপনার চিন্তা হয় জানেন প্রফেশনালটা। আমার যদি প্রফেশনাল না থাকে তাহলে আমি প্রফেশনাল ট্যাক্স কেন দিচ্ছি? রেকর্ড করতে দিয়ে গেলাম এই অডিয়েন্স থেকে। আমার কিছু সংগঠন রয়েছে, কিছু কথা বলবো, সেই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করবো। তার আগে আমরা বলবো যে সুপ্রিম কোর্টে এই সরকারটা যে দেবে না, এই সরকারটাকে দেওয়ার না দেওয়ার জন্য একদম আইন ডিটারমিনেশন, সেই বিষয়টা একদম পরিষ্কার। আমার কাছে আমার সংগঠনের কাছে আপনাদের জানা উচিত। কারণ এরা যখন জানেন এরা আমাদের যে দাবি মতো আছে এই নিয়মটা, এই দাবিটা প্রতিষ্ঠিত দাবি, এই দাবিটা সুপ্রিম কোর্টে ভয় হচ্ছে। ওরা বলছে যে আমরা দেবো না, এরা সুপ্রিম কোর্টে দুবার হেরেছে, দুবার হারার পর আবার একদম দিয়ে এই কাজ করে আবার সুপ্রিম কোর্টে নিয়েছে। সেই মামলাটা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে ঘুরছে। ওটা পেলেই হবে, ওটা পেলে না পেলে কি হবে? ওটা পেলে একটাই হবে, সেটা হচ্ছে আমরা পেনশনের আওতায় রাখতে পারবো, আমাদের দুস্থ সাথীদেরকে আমরা পেনশনের আওতায় রাখতে পারবো। আর যে সাথীরা মারা গেছেন, যে সাথীরা চলে গেছেন, আমাদের ছেলে তাদেরকেও আমরা নিযুক্ত দিতে পারবো, আমি সেটা হলেও দিতে পারবো। সেই জায়গায় লড়াই চলছে, এই লড়াই আপনাদের থাকতে হবে। এই লড়াই না থাকলে কিন্তু বড় ভুল করবেন আপনারা। সুতরাং এই লড়াইটা আপনার কাছে আমার এই প্রস্তাবের সঙ্গে সম্পূর্ণভাবে আমার সংগঠন, আমাদের একজন মাসুসী কমিটি হবে, সাধারণ মাসুসী কমিটি হবে, আমি সহভাগী করে কয়েকটি কথা বলবো। আমরা আমাদের যারা অভিভাবক, মাননীয় অভিভাবক এবং শ্রদ্ধেয় অভিভাবক, সেই অভিভাবকদের কাছে আমরা 22 এপ্রিলের আগে প্রত্যেকটা অভিভাবকের কাছে এই নির্দেশকে আমাদেরকে একটা নির্দেশ তৈরি করে তাদেরকে বোকা হবে যে আমরা 23 এপ্রিল থেকে আমাদের সন্তানরা 10,000 টাকা বেতন পায়, 13,000 টাকা বেতন পায়, এই ভিতরে সংসার চলে না। যখন কিনা একটা রুপিয়া মজদুর 600 টাকা, একটা ইট ভাটা শ্রমিক 600 টাকা, 700 টাকা, যখন এখানে লেবার অ্যাক্ট রয়েছে, সেই লেবার অ্যাক্ট অনুযায়ী যখন বেতন পাচ্ছে, ওয়েজ পাচ্ছে, সেই ওয়েজটাও আমাদের দেওয়া হচ্ছে না। তার জন্য আমরা লড়াই করছি। আপনারা হয়তো দেখে থাকেন বাস্তবতা হিসেবে আমাদের দেখেন দুপুর 12টার সময় বাজারে যেতে থাকেন, 10টার সময় বাজারে যেতে থাকেন। এই কারণে আমরা লড়াই বাজারকে সকাল সকাল করতে পারি না, কারণ আমাদের পয়সা পকেট পারমিট করে না, পকেট পারমিট করে না বলে আমরা কিন্তু সকাল সকাল বাজার করতে পারি না। আপনারা সেই বাজার থেকে বাজার করে নিয়ে যাবেন, অথচ আমরা বাজারটা করতে পারি না। সেখান থেকে আমরা পরে যাই, উচ্ছিত নিয়ে আসি, কর্মদানে নিয়ে আসি। এই জন্যই আমরা আপনাদের কাছে এসেছি। আমরা 23 এপ্রিল থেকে কোন রকম ভাবে স্কুলটা করবো না। ওটা করবো না মানে যারা আন্দোলনে আসবেন, তারা তো আন্দোলনে আসবে, আন্দোলনে আসতে হবে। আন্দোলনে আপনার সঙ্গে সঙ্গে যারা আসবেন না, তারা কি করবেন? আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা প্রত্যেকেই করবেন না,
এটা করার কথা প্রস্তাব রাখি। আমি সেখানে কাউন্সিলরদেরকে বলে গেলেন এবং মাস্টারমশাইদেরকে একটা চিঠি দেবেন, এর বাইরে করবেন। আমি কিন্তু মানে যেহেতু রাজ্যের নেতৃত্বের মধ্যে আছি সেই হিসেবে বলা খুব প্রয়োজন এবং পরবর্তীতে আমরা ঢাকাতে আজকে 23 এপ্রিল থেকে ঢাকাতে চলে যাব। সেই আন্দোলনের জন্য আমরা সাহায্য এবং সহযোগিতা চাইছি, আর্থিক মানসিক আর্থিক সামাজিক যাই করুন না কেন। আর যারা আমাদেরকে সাহায্য করতে করবে রাজনীতির রং করতে যাবেন না, আমরা রাজনীতি করতে আসি। আর যদি তাহলে যে রাজনীতি আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে সেই রাজনীতিকে পরাস্ত করতে হলে নিশ্চয়ই আমরা দল নির্বিশেষে রাজনীতি করবো, দল মত নির্বিশেষে রাজনীতি করবো। যে রাজনীতিটা আমাদের জন্য অন্ততপক্ষে পূর্ণ, যে রাজনীতিতে আমাদের বাচ্চাদের শিক্ষার অধিকার থেকে নিতে চাইছে সেই রাজনীতি আমরা করবো। যে রাজনীতি আমাদেরকে শিক্ষাটাকে পাইয়ে দিতে পারে, আমাদের বাচ্চাদেরকে পাইয়ে দিতে পারে, অধিকারটা সংরক্ষিত করতে পারে, এই বলে সকলকে সরকারি আমি আমার বক্তব্য